বলতে গেলে কিছুই নাই। এই সৌদি আরবে 1938 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার আগে আগে আমেরিকানরা প্রথম তেল খুঁজে পায়, এবং মানে যে সে তেল খুঁজে পায় তা না, গাওয়ার নামে যে এলাকাটা তেল খুঁজে পাওয়া যায় ওইখানে এত তেল পাওয়া যায় যেই এক অঞ্চলের ভিতরে এত তেল একসাথে আগে পৃথিবীর কখনো পাওয়া যায় না কোনো জায়গায়। রাতারাতি ইবনে সাউদ লোকটা যে ওই সময় চালাচ্ছে সৌদি আরব, সে পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটার থেকে পৃথিবীর সবচেয়ে ধনী মাটিগুলোর একটার মালিক হয়ে গেল। কিন্তু সমস্যা হইলো, দেশ যেহেতু গরিব, সো আমি জানি আমার মাটির নিচে তেল আছে, কিন্তু ওই তেল উঠানোর মতো টাকা পয়সা আমার কাছে নাই। এটা একটা সমস্যা। আরেকটা বড় সমস্যা হলো, আমার মাটির নিচে যে তেল আছে এটা তো আমার আশপাশের দেশগুলোও জানছে, পৃথিবীর সব দেশগুলো জানছে। মাত্র সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলতেছে, পুরো দুনিয়া একটা আলোচনা অবস্থা। তো অন্যান্য দেশ এসে যদি সৌদি আরব অ্যাটাক করে আমি বাঁচবো কিভাবে? আমার বাঁচার কোনো উপায় নেই, কারণ আমার আর্মিও নাই, আর্মিকে বেতন দেওয়ার মতো টাকাও আমার নাই। এইখানেই 1945 সালের ওই কাহিনীটা গুরুত্বপূর্ণ, ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের কাহিনীটা। উনি কিন্তু অলরেডি তখন বুঝছে যে পুরো পৃথিবীতে তেল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হতে যাচ্ছে। তো ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট করে কি, ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারিতে 14 ফেব্রুয়ারিতে উনি একটা মিটিং সেট করে এই সৌদি আরবের বাদশার সাথে। এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং, কারণ এই মিটিং এর কাগজের কোনো রেকর্ড রাখা হয়নি ওই সময়, এবং এই লোক কিন্তু সৌদি আরবে যায়নি, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট সৌদি আরবে যায়নি মিটিং করতে। উনি নৌ জাহাজে করে ফেরত যাচ্ছিল আমেরিকায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে। ফেরত যাওয়ার পথে মিশরের সুয়েজ ক্যানালে ওই নৌজাহাজ দাঁড়ায় এবং সৌদি আরবের বাদশাকে আসতে বলা হয়। সৌদি আরবের বাদশাহ কখনো জীবনে সৌদি আরবের বাইরে যায় নাই। তো সে একদম মানুষজন নিয়ে সিংহাসন নিয়ে ওই জাহাজে যায়। জাহাজে যাওয়ার পরে সিংহাসন বসানো হয় জাহাজের ভিতরে। তো সৌদি আরবে তার যে প্রজা ছিল সবাই জাহাজের উপরে সিংহাসন বসায় একটা, সেই সিংহাসনের ভিতরে এই বাদশা বসে এবং তারপরে ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের সাথে আলোচনা শুরু করে। উনি এই যে ওনার সফরটা সৌদি আরব থেকে জাহাজ পর্যন্ত যাওয়া, এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো সম্ভব, কারণ উনি নিজের ভেড়া নিয়ে গেছিল, কারণ আমেরিকানরা কিভাবে জবাই দিয়ে টিয়া খায় এটা তো উনি জানে না, উনি ইসলামী রীতির বাইরে তো অবশ্যই খাবে না। সো নিজের ভেড়া নিয়ে যাওয়া পুরো একটা আলাদা কাহিনী, বাট ওই কাহিনীতে আজকে আমরা না যাই। এই দুইজন সৌদি আরবের বাদশা এবং আমেরিকার তখনকার প্রেসিডেন্ট, এই দুইজন মেইনলি একটা এগ্রিমেন্ট করে। এগ্রিমেন্টটা কি আপনারা বুঝতে পারতেছেন? এগ্রিমেন্টটা হলো এটা যে ভাই সৌদি আরব, তোমার কাছে তো টাকা পয়সা নাই, কিন্তু তোমার মাটির নিচে অনেক তেল আছে, আমি আমেরিকা, আমি তোমার সাপোর্ট দিচ্ছি, আমি তেল উঠাবো, আমি তেল বেচার চেষ্টা করবো, একই সাথে তোমার তেল যাতে অন্য কেউ নিতে না পারে এই কারণে আমি তোমাকে সামরিক সাপোর্ট দেবো। আমার আর্মি আজকে থেকে তোমার আর্মি, তোমার কোনো বিপদ হলে আমি দেখবো। বদলে তুমি কি করবা? বদলে তুমি যে তেল উঠাবা, এই তেল শুধুমাত্র তুমি ডলারের বিনিময়ে বেচবা, অন্য কোনো কিছু বেচবা না। এই তেল তুমি যার ইচ্ছা তার বেচতে পারো, কোনো সমস্যা নেই, শুধুমাত্র যদি ওই লোক তোমার ডলার দেয়। যদি ডলার না দেয় তাহলে তুমি তেল বেচবা না। এই এগ্রিমেন্টটা, এই যে ব্যাপারটা হলো, এই ব্যাপারটাকে বলা হয় পেট্রো এগ্রিমেন্ট বা পেট্রো ডলার এগ্রিমেন্ট। ডলারের বিনিময়ে তেল কেনার এই এগ্রিমেন্টটা পুরো দুনিয়াকে বদলায় দেয়। তারপরে প্রায় 30 বছর এই জিনিস খুব পারফেক্টলি চলে, এবং আপনি একটু চিন্তা করেন জিনিসটা কত স্মার্ট, কারণ সৌদি আরব তেল উত্তোলন করতেছে, ভালো কথা, তেল বেচতেছে, খুবই ভালো কথা। তেল বিক্রির বদলে সে কি নিচ্ছে? ডলার। এখন আমার যদি তেল কিনতে হয় আরেকটা দেশ হিসেবে, আমি সৌদি আরবের কাছ থেকে যদি তেল কিনতে চাই, আমার তাহলে ফার্স্ট থেকে ডলার ইনকাম করতে হবে, কারণ ডলার না দিলে তো সৌদি আরব আমাকে তেল দিবে না। সো ডলার আমি কিভাবে ইনকাম করবো? আমার আমেরিকার সাথে কোনো না কোনো ভাবে বাণিজ্য করতে হবে, অথবা আমার কারেন্সি এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করতে হবে। সো ডলারের ভ্যালু সবসময় পৃথিবীতে উপরের দিকে থাকবে। আরেকটা অ্যাঙ্গেল আপনি চিন্তা করেন, মনে করেন আমি ডলার ইনকাম করছি, আমি আরেকটা দেশ, তারপর ওই ডলার সৌদি আরবকে দিছি, দিয়ে সৌদি আরবের কাছ থেকে তেল কিনছি। সৌদি আরব এখন ডলার দিয়ে কি করবে? সৌদি আরব তো ডলার নিজেদের কারেন্সি না। সৌদি আরব এখন এই ডলার আবার আমেরিকায় পাঠিয়ে দিবে, হয় কিছু কিনবে নিজের জন্য, অথবা আমেরিকা জমা রাখবে, কারণ ডলার ওই আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জমা রাখা যায়। নিজের কাছে ডলার রেখে কি হবে, তাই না? বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমি আর কতই বা রাখবো, দরকার নাই। ঘুরায় ফিরে আমেরিকার ডলার কিন্তু আমেরিকাই আসলে ফেরত যাচ্ছে, মাঝখান থেকে সৌদি আরব তেল বিক্রি করতে পারতেছে। আমি থার্ড কান্ট্রি হিসেবে আমার ডলার জোগাড় করতে হচ্ছে যেন আমি ওই তেলটা কিনতে পারি। আমেরিকার বিশাল লাভ হচ্ছে, সৌদি আরবের মোটামুটি লাভ হচ্ছে, কিন্তু অত বিশাল লাভ হচ্ছে না, খুব একটা ক্ষতিও হচ্ছে না, কারণ ওর কাজকর্ম করে ফেলতে পারতেছে, ডলারকে অন্যান্য কারেন্সিতে কনভার্ট করে ডলারের ভ্যালু একদম উপরের দিকে। 1973 সালের অক্টোবর পর্যন্ত পুরো কাহিনী ঠিকঠাক মতো চললো, কোনো সমস্যা হয় নাই। এই যে সিস্টেমটা আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম, সিস্টেমটা খুব পারফেক্টলি চলতেছিল। কিন্তু তারপর মিশর এবং সিরিয়া হঠাৎ করে ইসরায়েলে অ্যাটাক করে। তো ইসরায়েলে অ্যাটাক করলে আমেরিকা সবসময় যেটা করে তাই করে, আমেরিকা ইসরায়েলকে বাঁচানোর জন্য আর্মি পাঠায়। তো এতে যখন আরব দেশগুলো দেখে যে আমেরিকা ইসরায়েলকে হেল্প করতে আসতেছে, আরব দেশগুলো মোটামুটি ভাবে রাগ হয়ে যায় যে আমাদের অঞ্চলের ভিতরে আমেরিকা কেন ইন্টারফেয়ার করতেছে, আমেরিকার মাঝখান থেকে আসলো, লাইক করে না। এবং আরব দেশগুলো যখন এই জিনিসটা লাইক না করে, তখন আরব দেশগুলো একটা কাজ করে,